তাজউদ্দিন আহমেদের পরিবারকে দিয়ে আওয়ামী লীগকে একটা রিফাইন্ড আওয়ামী লীগ করার কথাবার্তা শোনা যাচ্ছে। এ ধরনের ঘটনা যদি ঘটে কিংবা দেখা গেলে আপনারা কি ভূমিকা নেবেন? আওয়ামী লীগকে নিয়ে এই ধরনের নাটক অতীতে অনেকবার, তাতে আওয়ামী লীগের কোনো ক্ষতি নেই। আওয়ামী লীগ তার ঐতিহ্যবাহী, তার যে গৌরবের ইতিহাস, সেই গৌরবের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনাকে, স্বাধীনতার সুফলকে ধারণ করে আওয়ামী লীগ এক অভিন্ন। তাজউদ্দিন সাহেবের প্রসঙ্গ আনছেন। তাজউদ্দিন সাহেব জীবনের শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগ ছিলেন। তিনি আওয়ামী লীগ করেই আওয়ামী লীগের নেতা হিসেবে জেলের অভ্যন্তরে অন্য আরো 3 জন, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন, সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী সাহেব, কামরুজ্জামান, তারা সহ একসঙ্গে তাদের ফোন করা হয়েছে। তাজউদ্দিন সাহেবের ফ্যামিলি, সিমিন হোসেন রুমি আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আছে, প্রেসিডিয়ামের সদস্য। তো অন্য কেউ তো রাজনীতির ধারা, এটা তাদের কখনো দেখা যায়নি। তো এখন তারা তাদেরকে নিয়ে যদি কেউ খেলতে চায়, রাজনীতির এই খেলা, চতুর খেলা, যেটা ইউনূস সাহেবের হাতিয়ার, অন্যতম হাতিয়ার, এই খেলা খেলতে পারে, এটা আমার বিশ্বাস। এমনিতে আপনাদের কোনো মূল্যায়ন আছে কিনা? দেখুন, সোহেল তাজকে তো আমরা যতটুকু দেখেছি, শেখ হাসিনা যথেষ্টই স্নেহ করতেন, ভালোবাসতেন, তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। আমরা যদি দেখি, এরকম আওয়ামী লীগের অনেকেই দূরে সরে গেছে আওয়ামী লীগ। আমরা কাদের সিদ্দিকীর কথা দেখি, রাইট? কেন এরকম? ফজলুর রহমান, আপনি জানেন, বিএনপি, বর্তমানে বিএনপি নেতা। তো এরকম অসংখ্য মানুষ, মানে অসংখ্য নেতা রয়েছেন যারা আওয়ামী লীগ থেকে দূরে চলে গেছে। এই কারণগুলো কি আপনারা আইডেন্টিফাই করেছেন কিনা? দলকে সুসংগঠিত করার ক্ষেত্রে অতীতের ভুল ভ্রান্তি গুলো বিবেচনা করে, জানেন, আপনি নিজেও বহুবার বলেছেন যে হাইব্রিডরা দলের ভিতরে ঢুকে গেছে, রাইট? তো সেই জায়গাগুলো আপনারা নতুন করে মূল্যায়ন করছেন? আমি তো বলেছি এসব মূল্যায়নের দিন, সময় এখন, এবং এটা সময় যখন আসবে তখন আমরা এসব চর্চা, মূল্যায়নের সুযোগ। আওয়ামী লীগ থেকে কে গেছে, কে আছে, এবং এখানে যার যার ব্যক্তিগত আকাঙ্ক্ষাও থাকতে পারে, উচ্চাকাঙ্ক্ষা থাকতে পারে, সেখানে সমীকরণ না হলে সমস্যা হবে। আমি এভাবেই বুঝতে পেরেছি। আমার প্রায় শেষ করে এনেছি, যারা বর্তমানে এই তরুণ নেতৃত্ব আছে বাংলাদেশে, যারা এই আন্দোলনে জড়িয়ে ছিল, কিংবা আপনি বলেছেন যে তারা বিভ্রান্ত হয়েছে, হোয়াট এভার, তো আপনারা যদি ফিরে আসেন, অনেকেই ভয় দেখায় যে আওয়ামী লীগ আসছে বলে একটা আতঙ্ক তৈরি হচ্ছে, অনেকেরই ধারণা আওয়ামী লীগ আসলে একটা ভয়াবহ ঘটনা ঘটবে। সো যদি আপনারা ফিরে আসেন, এদের ক্ষেত্রে আপনারা কি করবেন? আপনাদের সিদ্ধান্ত কি হবে, বা ভূমিকাটা আপনারা কি নেবেন? এখন আওয়ামী লীগ ফিরে গেলে সেটা আতঙ্কের বিষয়। দেশের মানুষ খুশি হবে। দেশের মানুষের এই মুহূর্তে চাওয়া শেখ হাসিনা, আওয়ামী লীগ ফিরে আসে। আমি বিশ্বাস করি আওয়ামী লীগের, শেখ হাসিনার স্বদেশ বাংলাদেশে একটা সদর্থক রাজনীতির বার্তাই বয়ে নেবে এবং সুবাতাস। যারা আন্দোলন করেছে, আন্দোলনে সরাসরি যুক্ত থেকেছে, তাদের জন্য আপনাদের বার্তা? তাদের সাথে আমাদের নিয়তই যোগাযোগ, এবং তারা, তাদের অনেকেরই চোখে জল, বুকে আগুন, তাদের এই লড়াকু চেতনা, আমরা একাত্ম, এবং তাদের এই চেতনাই আওয়ামী লীগের সম্পদ। সেটাই আওয়ামী লীগকে আবারও বিজয়ের স্বর্ণ দুয়ারে নিয়ে যাবে, এটাই আমার বার্তা। বুঝতে পেরেছি। আমি প্রায় শেষ, ধরেন আপনাকে ভিডিওতে দেখতে পাচ্ছি, এটা বিশেষ কিছু ইঙ্গিত দেয় কিনা? দেখুন, আমি কিছুদিন আমার চেক আপ এবং ট্রিটমেন্টের জন্য আমাদের সভাপতি নির্দেশী এবং বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, তারা দুজনে আমাকে নিজের শরীরের প্রতি মনোযোগী হতে বলেছেন। তাদের পরামর্শেই আমি অনেকদিন কথা বলিনি, চুপচাপ থেকেছি। এরপর আমাদের নেত্রী যখন আমাকে সক্রিয় হতে বলেছেন, কথাবার্তা বলতে বলেছেন, স্টেটমেন্ট, ইন্টারভিউ দিতে বলেছেন, এবং আমাদের কর্মীদের সাথে যোগাযোগ, আমি সেই থেকে অ্যাক্টিভ হয়েছি। এখন এখানে কোনো ইঙ্গিত, কোনো নির্দিষ্ট কিছুকে ইঙ্গিত করে বা কোনো কিছুকে সামনে রেখে আমি অ্যাক্টিভ রয়েছি এমন তো না। এটা
এখন ফোন আলাপ করছি, তাহলে ভিডিও সংযোগও বা অসুবিধা কি, সেটাও আমি মনে করেছি যে একটা যোগ শারীরিকভাবে সংযুক্ত থাকলে যোগটা বোধ ভালোই। ঠিক আছে, তৃণমূলের জন্য কোনো বার্তা আছে কিনা আপনার? এই তো বার্তা আমরা তাদের সঙ্গে একটু আগে যেটা বলছি। আর শেষ প্রশ্ন, শেখ হাসিনা কেমন আছেন? তার শরীর কেমন? তিনি মানসিক ভাবে কেমন আছেন? যদি একটু আমাদেরকে বলতেন। আমি যতটুকু জানি তিনি আলহামদুলিল্লাহ সুস্থ আছেন, ভালো আছেন, এবং তিনি নেতা কর্মীদের সঙ্গে যুক্ত আছেন, এটা আমি বলতে পারি। আমি কবে নাগাদ তাকে আপনার মতো এরকম প্রকাশ্য দেখতে পারবো? দিনক্ষণ বলতে পারবো না, তবে দেখতে তো পারবেন সে সময় ইনশাল্লাহ। হয়তো খুব দূরের, কত কাছে কত দূরে, কাছেও হতে পারে, দূরেও হতে পারে। কত কাছে কত দূরে সেটা বলতে পারবো। বুঝতে পেরেছি। রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নেইও। যাই হোক, আপনি আজকে আমাকে সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে আবারও আপনাকে এরকম আমার অনুষ্ঠানে আপনাকে সংযুক্ত করতে পারবো সেই প্রত্যাশাও রাখছি। আপনি ভালো থাকবেন। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে। তিনি আমার সঙ্গে যুক্ত হয়েছিলেন। আপনারা যারা পরে যুক্ত হয়েছেন আমার সঙ্গে, নিশ্চয়ই প্রথম থেকে আবার দেখে নেবেন। আমি চেষ্টা করেছি আপনাদের যত রকম প্রশ্ন আছে সেগুলো করার। যদি কোনো প্রশ্ন বাদ পড়ে যায়, নিশ্চয়ই ভবিষ্যতে আবারও তাকে আমরা যুক্ত করতে পারবো, তখন সেই প্রশ্নগুলি আবারও করবো। আপনারা মনে করিয়ে দেবেন, কারণ প্রশ্ন করাটা যেমন জরুরি, তেমনি সবাইকে অ্যাকাউন্টেবল করাটাও, মানে জবাবদিহিতায় রাখাটাও খুব জরুরি। আমরা সেটি কতটুকু আমি করার চেষ্টা করছি। আপনারা আমাকে প্রশ্ন দিয়ে বিভিন্ন সময় সহযোগিতাও করেন। আমি অনেকের কাছে প্রশ্ন চেয়েছি, আপনারা দিয়েছেন। আমি সর্বোচ্চ চেষ্টাটুকু করেছি। নিশ্চয়ই ভবিষ্যতে এই চেষ্টা অব্যাহত থাকবে। ক্ষমতাকে প্রশ্ন আপনারাও করুন, এবং যারা পেশাগত দায়িত্বে আছেন তাদেরও করা জরুরি, কারণ প্রশ্ন না করলে, জবাবদিহিতা না থাকলে আসলে গণতন্ত্র বিঘ্নিত হয়ে। সবাই ভালো থাকে। ওবায়দুল কাদেরের আওয়ামী লীগ ছাড়া দেশে নির্বাচন হবে না তেই বক্তব্য কেবল অহংকারের বহিঃপ্রকাশ নয়, এটি গণতন্ত্রের মৌলিক চেতনাকেও চ্যালেঞ্জ করে। ১. গণতন্ত্রে একক আধিপত্যের চিন্তা স্বৈরতান্ত্রিক মানসিকতার পরিচয়। যে কোনো গণতান্ত্রিক দেশে নির্বাচন হবে না জাতীয় বক্তব্য সরাসরি গণইচ্ছার বিরুদ্ধে অবস্থান নেওয়ার সমান। এটি জনগণের স্বাধীন ভোটাধিকারের প্রতি চরম অবজ্ঞা। ২. এই বক্তব্য কিভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে হুমকির মুখে ফেলে। যদি একটি দল ছাড়া নির্বাচনই না হয়, তাহলে নির্বাচন কি জনগণের ইচ্ছার প্রতিফলন নাকি নির্ধারিত নাটক? এই বক্তব্যে দেশের নির্বাচন ব্যবস্থাকে একদলীয় প্রহসনে পরিণত করার ইঙ্গিত স্পষ্ট। ৩. রাজনৈতিক প্রতিযোগিতা নয়, দখল ও নিয়ন্ত্রণের বার্তা। একটি দল নিজেদের ছাড়া নির্বাচন হতে না দেওয়ার মনোভাব দেখালে তা বোঝায় তারা রাজনীতি নয়, শাসনের চর্চা করছে। এটি আসলে গণতন্ত্রকে দখলদারির রাজনীতিতে নামিয়ে আনার প্রচেষ্টা। ৪. ইতিহাস বলে এমন বক্তব্য একনায়কতন্ত্রের পূর্বাভাস দেয়। যারা মনে করে আমরাই একমাত্র বৈধ শক্তি, তারাই ভবিষ্যতে জনগণের কণ্ঠরোধ করে। এমন মনোভাব একদিন দেশের গণতন্ত্রকেই লীলার মঞ্চে পরিণত করে। ৫. জনগণের প্রশ্ন, তাহলে বাকিরা কি? নির্বাচনের মালিক কি কেবল আওয়ামী লীগ? জনগণের ভূমিকা কোথায়? সংবিধান কি কেবল একটি দলের ইচ্ছা অনুযায়ী? গণতন্ত্র মানে অংশগ্রহণ, বৈচিত্র্য, বিতর্ক ও বিকল্প। আমরা ছাড়া নির্বাচন হবে না এমন বক্তব্য গণতন্ত্র নয়, বরং কর্তৃত্ববাদী চিন্তার প্রতিফলন। এটি একটি আত্মবিশ্বাসী দলের নয়, বরং নির্বাচন ব্যবস্থার প্রতি ভয় ও জনগণের প্রকৃত রায় থেকে বিরত থাকার প্রকাশ। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।